এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের কোশ্চেন ব্যাংক সলভার আরেকটা লেকচারে স্বাগতম। তো ভাই, আমরা চ্যাপ্টার 3 করতেছিলাম। প্রথম লেকচারে বা চ্যাপ্টার 3 যে শুরু লেকচার, সেখানে আমরা দেখছি যে মেনলি পর্যায় সারণী এবং ব্লক কেমিস্ট্রি থেকে আমাদের কি 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 পড়া লাগবে। সো সেটার কন্টিনিউশনে আজকে আমরা বাকি টপিকগুলো পড়বো। তো আজকে আমাদের ক্লাস 4। তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, শুরুতে আমরা পড়বো ডি ব্লক মৌল নিয়ে। ওকে, ডি ব্লক মৌল কারা? যাদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে, তাই না? আচ্ছা, কিছু কিছু ডি ব্লক মৌলকে আমরা কি বলতে পারবো? অবস্থান্তর ধাতু বা ট্রানজিশনাল মেটাল। এখন ট্রানজিশনাল মেটাল কাকে বলে? যেসব ডি ব্লক মৌলের অন্তত একটা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটালটা আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ একটা থেকে 9টা ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা বলি অবস্থান্তর ধাতু। অবশ্যই মনে রাখতে হবে, এখানে কিন্তু আমরা ধাতুর ইলেকট্রন বিন্যাস নিব না, ইলেকট্রন বিন্যাস কিন্তু আয়নেরটা কনসিডার করব। যদি সেই ধাতুর একাধিক ক্যাটায়ন থাকে, তাহলে আমরা যে কোনো একটা ক্যাটায়নে যদি এরকম অর্ধপূর্ণ, বা তুমি বলতে পারো অর্ধপূর্ণ হওয়া লাগবে না, অপূর্ণ ইলেকট্রন বিন্যাস পাওয়া যায়, তাহলে সেটাই আমাদের অবস্থান্তর ধাতু হবে। বুঝতে পারলাম? আচ্ছা, লেটস একটা এক্সাম্পল নিয়ে আমরা চিন্তা করে দেখি। ধর আমি নিলাম ফেরাস আয়ন। তো এটার ইলেকট্রন বিন্যাস কি হবে দেখো, আর গুণের 18টা ইলেকট্রন, থ্রিডিতে 6টা, এবং ফোর এসে কয়টা ছিল? 2টা। 2 প্লাস মানে 2টা চলে গেল, তাহলে খেয়াল করে দেখো থ্রিডিতে কয়টা আসলো? 6টা ইলেকট্রন আসলো। সেটা কিন্তু অপূর্ণ অবস্থা বোঝায়, তার মানে আয়রন একটা অবস্থান্তর ধাতু, তাই না? এরকম ভাবে তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, আবার দেখো তুমি যদি এখানে চিন্তা করে দেখো স্ক্যান্ডিয়াম আয়ন, স্ক্যান্ডিয়াম 3+, এটা ইলেকট্রন বিন্যাস কিরকম? আর্গন, থ্রিডিতে একটা, ফোর এস 2টা, তাই না? বাট 3টা ইলেকট্রন চলে গেলে থ্রিডি হয়ে যাবে 0, ফোর এস হয়ে যাবে 0। তাহলে দেখো ডি অরবিটালটা কিন্তু একবারই ফাঁকা হয়ে গেছে, সেটা কিন্তু হওয়া যাবে না। তার মানে অবশ্যই এটা অবস্থান্তর ধাতু না। তার মানে সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর ধাতু হয় না। আবার ধরো তুমি জিঙ্ক নিয়ে চিন্তা করে দেখো, জিঙ্কের যে সুস্থিত আয়ন জিঙ্ক 2+, সেটার জন্য কিরকম আসবে? থ্রিডিতে থাকে 10টা, এবং ফোর এসে থাকে 2টা, তার মধ্যে 2টা তো চলেই গেল। তাহলে দেখো ওর কিন্তু ডি অরবিটালটা একদম সম্পূর্ণভাবেই পূর্ণ, রাইট? সেটাও কিন্তু আমাদের শর্তের সাথে মিললো না। তার মানে জিঙ্কও কিন্তু অবস্থান্ত ধাতু না। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি? এগুলো ফিগার আউট করে ফেলতে পারি। আচ্ছা, তো চলো আমরা দেখি এখানে। আম, হ্যাঁ, তাহলে আসো এবার ডি ব্লক মৌল, যেটাকে আমরা বললাম যে 41টা মৌল থাকে, তাই না? বা 41টা ধাতু থাকে, এখানে প্রায় সবাই ধাতু। এখন এগুলো কি আমাদের মুখস্থ থাকা লাগবে? উত্তর না। সবগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে না, বাট আমাদের সিলেবাসও নাই। এখন কতটুকু আমাদের পড়তে হবে? মনে রাখতে হবে যে চতুর্থ পর্যায়ে ডি ব্লক যে মৌলগুলো আছে, তাদেরকে আমরা থ্রিডি মৌল বলি, কারণ তাদের ইলেকট্রনটা কিন্তু থ্রিডিতে যায়, তাই না? সেইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো সেগুলো আমি কিভাবে মনে রাখতে পারি? দেখো, আমি তোমাদের একটা ছন্দ দিয়ে দিই। তো তোমাদের যদি ছন্দ দিয়ে পড়তে কষ্ট হয়, তাহলে তোমরা নিজেদের মতো করে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। বাট আমার মনে হয় যে ছন্দ দিয়ে পড়লে একটু বেটার হয়। দেখো, তাহলে প্রথম আমরা পড়বো, স্কুটির ভেতরে করে, স্কুটির ভেতরে করে মঙ্গোলিয়ায় ফিরে, মঙ্গোলিয়ায় ফিরে কণিকা যায়, কণিকা যায়, রাইট? আচ্ছা, কিভাবে কি এটা পড়তে পারি দেখো। স্কু স্কু দিয়ে স্ক্যান্ডিয়াম, রাইট? টি দিয়ে টাইটেনিয়াম, ভেতরে দিয়ে ভ্যানাডিয়াম, করে দিয়ে ক্রোমিয়াম, মঙ্গোলিয়া দিয়ে ম্যাঙ্গানিজ, ফিরে দিয়ে আয়রন বা ফেরাম, কো দিয়ে কোবাল্ট, নি দিয়ে নিকেল, কা দিয়ে কপার বা কাপরাম, আর যাই দিয়ে জিঙ্ক। ওকে, তুমি যদি এখানে পারমাণবিক সংখ্যাগুলো দেখতে চাও, স্ক্যান্ডিয়ামের 21, টাইটানিয়ামের 22, ভ্যানাডিয়ামের 23, ক্রোমিয়ামের 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, এবং জিঙ্ক 30। এই পর্যন্ত যদি আমরা ডি ব্লক মৌলগুলো পড়তে পারি, এগুলো মেনলি থ্রিডি মৌল বা চতুর্থ পর্যায়ের ডি ব্লক মৌল, তাহলে আমাদের মোটামুটি হয়ে যায়। বুঝতে পারছো? এদের কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসও জানি। এটা কিন্তু আমরা গতদিনে দেখছিলাম যে স্ক্যান্ডিয়ামে কি হয়, 3D1 4s2, তাই না? এখানে ব্যতিক্রম কে ছিল? ক্রোমিয়াম, ওর কি হয় 3D5 4s1। আবার এখানে আরেকটা ব্যতিক্রম কি ছিল? কপার,
3d10 4s1। এগুলো তোমরা জানলেই মোটামুটি হয়, আর কিছু এখান থেকে পড়ার দরকার নাই। আচ্ছা, এবার আসা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো আমি কিভাবে সলভ করতে পারি। নিচের কোনটি ডি ব্লক মৌল, তাই তো? কোনটা হবে ডি ব্লক? এখন ডি ব্লকে তো 41টা মৌল, তাই না? এখন আমি যদি 41টা মুখস্থ না রাখি, তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমি কিভাবে পারবো? তো মনে রাখতে হবে এখানে কিন্তু আমাদের একটু চালাকি করতে হবে। কিরকম চালাকি? দেখো ভাইয়া, আমরা কিন্তু এস ব্লকে যে মৌলগুলো আসলে ছিল 14টা সেটা পড়ছি, পি ব্লকের 36টা মৌল আমরা পড়ছি, এবং আমরা কিন্তু মোটামুটি অনেকেই ল্যান্থানয়েডস গুলা পড়ে ফেলছি, তাই না? সো বা এফ ব্লকের মোটামুটি অর্ধেক আমাদের পড়া আছে। তাহলে বুঝতেই পারতেছো, আমি যদি এস পি এফ মোটামুটি আমাদের আইডিয়া থাকে, তাহলে বাকিগুলো হচ্ছে ডি, তাই না? এই জিনিসটা আমরা এই অপশনের ক্ষেত্রে চিন্তা করে দেখবো। যদি আমরা এভাবে ম্যাচিং না করতে পারি, সেটা আমরা স্কিপ করব, তাই না? আর তো অপশন নাই, রাইট? আচ্ছা দেখো, আর্সেনিক। আর্সেনিক কই ছিল বলো তো? আর্সেনিক ছিল হচ্ছে আমাদের গ্রুপ 15 এর মৌল, তাই না? ওই যে আমরা নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা আমরা পড়ছিলাম না? আচ্ছা, ইন্ডিয়াম। ইন্ডিয়াম কোথায় আছে? গ্রুপ 13-এ, তাই না? আমরা কি পড়ছিলাম? বর এলো গেল ইন্ডিয়া থেকে নেপাল। সো এটা কিন্তু আমাদের গ্রুপ 13-এর মৌল। স্ট্যানাম বা টিন। টিন কোথায় ছিল? গ্রুপ 14-এ, ওই যে কাশি গেলে সোনা পাবে ফিরে, ওই যে সোনা, টিন। আর রেডন, রেডন হচ্ছে গ্রুপ 18-এর মৌল, তাই না? রাইট। আচ্ছা, তাহলে দেখো এরা সবাই কিন্তু পি ব্লক মৌল, বাকি থাকলো কি মার্কারি, তাহলে মার্কারি নিশ্চয়ই কি হবে? ডি ব্লক হবে। এভাবে কিন্তু আমাদের একটু ফিগার আউট করার চেষ্টা করতে হবে। চলে আসো পরের প্রশ্নটায়। কি বলা হয়েছে দেখো, এখানে কিছু অবস্থান্তর ধাতুর আয়ন দেওয়া আছে, এবং জানতে চাওয়া হয়েছে এদের মধ্যে 3d2 এই ইলেকট্রন কনফিগারেশন আমি কাদের কাদের পাবো, তাই না? আচ্ছা, একটু খেয়াল করে দেখি ভাইয়া, এখানে যে আয়নগুলো দেওয়া আছে বা যে ধাতুর আয়নগুলো দেওয়া আছে, সেই ধাতুগুলোর আমরা একটু ইলেকট্রন বিন্যাস দেখার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমাদের একটু টাইম সেভ হবে। এরকম দেখো, শুরু হয়েছে আমাদের টাইটেনিয়াম থেকে। সো টাইটেনিয়াম কত বলো তো? 22। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গনের 18টা, দেন হচ্ছে 4s-এ 2টা, এবং 3d-তে 2টা। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ভ্যানাডিয়াম 23। আর্গন 3d-তে হবে কয়টা? 3টা, এবং 4s-এ 2টা। আচ্ছা, তারপর হচ্ছে ক্রোমিয়াম, এটা কিন্তু ব্যতিক্রম, 3d5, 4s1। ওকে, তারপর হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ 25, মানে আর্গন 3d5, 4s2, তাই না? এগুলো কিন্তু আমরা অলরেডি জানি। এবং লাস্টে হচ্ছে আয়রন। আচ্ছা, 3d6, 4s2। তুমি যদি চাও এখানে কিন্তু অপশন তুমি টেস্ট করতে পারো, যে কোন আয়নের কিরকম ইলেকট্রন বিন্যাস হয় সেটা তুমি দেখতে পারো। অথবা আরেকটা বুদ্ধিমানের কাজকে আমি কিভাবে টাইম সেভ করতে পারি, আমি দেখব এই ধাতুগুলার কোন কোন আয়নে 3d2 কনফিগারেশন সম্ভব। ওকে, সেটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করব। তুমি যদি একটু চিন্তা করে দেখো, 3d2 কখন হবে টাইটেনিয়ামের ক্ষেত্রে? তুমি যদি একটু চিন্তা করে দেখো, টাইটেনিয়ামের ক্ষেত্রে কোন আয়নের জন্য 3d2 ইলেকট্রন বিন্যাস পাওয়া যাবে যদি আমি 4s থেকে 2টা ইলেকট্রন বের করে দেই? অর্থাৎ টাইটেনিয়াম থেকে মোট 2টা ইলেকট্রন বের করে দিলেই 3d2 কনফিগারেশন পাওয়া সম্ভব। ভ্যানাডিয়ামের জন্য দেখো, 4s থেকে 2টা এবং 3 থেকে কিন্তু একটা বাদ দিতে হবে, তার মানে ভ্যানাডিয়াম 3+, তার জন্য কিন্তু 3d2 হয়ে যাবে। একই রকম ভাবে ক্রোমিয়ামের জন্য কি হবে? 4s থেকে একটা এবং 3 থেকে 3টা ইলেকট্রন তোমাকে বের করতে হবে। সো ক্রোমিয়ামের জন্য 4। তাহলে সিকোয়েন্সটাকে বুঝতে পারতেছো, যে 2 3 4। তাহলে বলো ম্যাঙ্গানিজ থেকে কয়টাকে বাদ দিতে হবে? 5টা। আয়রন থেকে কয়টাকে বাদ দিতে হবে? 6টা, তাই না? সো এইটা যেখানে আছে সেটাই আমাদের উত্তর। দেখো এটা কোথায় আছে? অপশন নাম্বার ইতে আছে। সো এটাই আমাদের উত্তর। বুঝতে পারলাম তো, চলো আমরা আগাই। আচ্ছা, কি বলা আছে যে নিম্নের কোনটি হচ্ছে অবস্থান্তর মৌল, অর্থাৎ এদের দ্বারা তৈরি যে আয়নগুলো আছে সেই আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি আমরা থ্রিডিতে, হ্যাঁ, বা ডি অরবিটালে একটা থেকে 9টা ইলেকট্রন পাই, সেটা আমাদের কাজ হয়ে যাবে। খেয়াল করে দেখো, প্রথম যে মৌলটা দেওয়া আছে এখানে কতগুলো ইলেকট্রন বলো তো? তো গুণে দেখো, এখানে কিন্তু 21টা ইলেকট্রন আছে। সো 21টা মানে কি? সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, রাইট? আমরা কিন্তু কি দেখছিলাম? স্ক্যান্ডিয়াম কিন্তু অবস্থান্তর হয় না, কারণ সেটা হচ্ছে 3+ স্টেবল ক্যাটায়ন তৈরি করে। তাহলে 3+ হলে তো ডি থেকে ইলেকট্রন চলে যাবে, তার মানে এটা কিন্তু বাদ। আচ্ছা, পরেরটা দেখো তো, এখানে কি আছে? এটা হচ্ছে আমাদের টাইটেনিয়াম। এখন টাইটেনিয়াম কিন্তু 3টা স্টেবল ক্যাটায়ন তৈরি করতে পারে, 2+, 3+, 4+, রাইট?
তাহলে দেখো 2+ যদি হয় তখন কিন্তু আমাদের এখানে 3D তে দুটো ইলেকট্রন থাকবে, 3+ হলে কিন্তু 3D তে একটা ইলেকট্রন থাকে। বোধ ক্ষেত্রে কিন্তু এটা কি হবে, অপূর্ণ একটা কাঠামো তৈরি করবে, যার ফলে এটা কি হয়ে যাবে, অবস্থান্তর মৌল। পরেরটা আসো তো, এখানে কি বলছে, 3D6 4s2, তার মানে এটা কি, আয়রন, তাই না, 26টা ইলেকট্রন, সো এটা হচ্ছে আয়রন। এখন বলো আয়রন কি কি স্টেবল ক্যাটায়ন তৈরি করে, 2+ আর 3+। তুমি যাই না না কেন, 3D তে কিন্তু অবশ্যই অপূর্ণ কাঠামো থাকবে। ওকে, অর্ধপূর্ণ কিন্তু বলা উচিত না। অর্ধপূর্ণ মানে কি, D তে 10টা ধরতে পারে, তার মধ্যে 5টা আছে, তুমি বলবা কি অপূর্ণ কাঠামো। ওকে, একটা থেকে 9টা। তাহলে 2+-এর জন্য হয় 3D6, আর 3+-এর জন্য হবে হচ্ছে 3D5, তার মানে এটাও কিন্তু অবস্থান্তর হবে, হ্যাঁ, মাল্টিপল এখানে অপশন ছিল। ডি নাম্বারটা দেখো তো একটু, 3D10 4s2, এটাকে জিঙ্ক। তাহলে জিঙ্কের একমাত্র স্টেবল ক্যাটায়ন হচ্ছে জিঙ্ক 2+। তাহলে 4s থেকে দুইটা চলে গেলে 3D10 হয়ে যাবে। পূর্ণটাও কিন্তু হবে না, সম্পূর্ণভাবে পূর্ণ আমি নিব না, তার মানে এটা কিন্তু অপশন না। ওকে, আর নান তো হবেই না। তাহলে উত্তর হচ্ছে এখানে 2 এবং 3 দুইটাই কিন্তু হয়। আচ্ছা, তো চলো আমরা আগাই। এবার হচ্ছে আমরা চুম্বকীয় ধর্ম নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো, যেগুলো হচ্ছে আমাদের অবস্থান্তর ধাতু, তাদের কিন্তু মোট 5টা বৈশিষ্ট্য থাকে, তাই না, এগুলো আমরা একাডেমিকে পড়ছি। কি কি সেই বৈশিষ্ট্য, এদের পরিবর্তনশীল যোজ্যতা থাকে বা পরিবর্তনশীল জারণ মান থাকে, এরা রঙিন যৌগ তৈরি করে, জটিল যৌগ তৈরি করে, তাই না, এরা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে, এবং তাদের চুম্বকীয় ধর্ম কিন্তু বিদ্যমান থাকবে। ওকে, চুম্বকীয় ধর্মকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যারা চুম্বক ক্ষেত্র দ্বারা মৃদুভাবে আকর্ষিত হয় তাদেরকে আমরা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলি বা প্যারাম্যাগনেটিক পদার্থ বলি। যারা তীব্রভাবে আকর্ষিত হয় তাদেরকে আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ বলি। এবং যারা হচ্ছে মৃদুভাবে বিকর্ষিত হয় তাদেরকে আমরা ডায়াম্যাগনেটিক পদার্থ বলি। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে একটু যদি আমরা চিন্তা করে দেখি যে প্যারাম্যাগনেটিক, আমি জাস্ট জিনিসটা একটু লিখে দিচ্ছি তোমাদের। প্যারাম্যাগনেটিক, এটা মানে কি, মৃদু আকর্ষণ, তাই তো, মৃদু আকর্ষণ। আচ্ছা, তারপর হচ্ছে ফেরোম্যাগনেটিক, এটা মানে হচ্ছে তীব্র আকর্ষণ। আর লাস্টে হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক, এটা মানে হচ্ছে মৃদু বিকর্ষণ। এখন, তাহলে এখন আসো, কেন তারা হচ্ছে প্যারা হবে। তাহলে আমরা কিন্তু এই 3টা শব্দটি কি বোঝায় সেটা আমরা বুঝলাম। এবার আসো, কেন একটা ধাতু প্যারাম্যাগনেটিক হয় বা ডায়াম্যাগনেটিক হয় আমাদের জানা দরকার। যদি আমি সেই ধাতুর ইলেকট্রন কনফিগারেশনে ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন পাই, আনপেয়ার্ড ইলেকট্রন পাই, সেটা এক বা একাধিক যে কয়টাই হোক না কেন, যদি আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে তারা কি হয়ে যাবে, তারা প্যারাম্যাগনেটিক পদার্থ হয়ে যাবে। ওকে, এরকম বিষয়টা। আচ্ছা, আর ডায়াম্যাগনেটিক কারা, যদি ডি অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন যদি না থাকে তাহলে তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। মানে ডিটা যদি একদম খালি হয়ে যায় অথবা একদম পূর্ণ হয়ে যায় সেই ক্ষেত্রে তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আচ্ছা, ফেরোম্যাগনেটিক কারা, ফেরোম্যাগনেটিক কিন্তু আমরা এরকম আনপেয়ার ইলেকট্রন দিয়ে বিবেচনা করতে পারি না। মেইনলি যাদের দ্বারা চুম্বক তৈরি করা যাবে, হ্যাঁ, ম্যাগনেট তৈরি করা যায়, তাদেরকে আমরা ফেরোম্যাগনেটিক বলি। ওকে, এখন প্যারাম্যাগনেটিক কারা কারা, এটা আমাদের একটু জানতে হবে, তাই না। ডায়া কারা কারা, ফেরো কারা কারা, একটু খেয়াল করে দেখি। ডায়া যদি আমরা মুখস্থ করি এবং ফেরো যদি মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু আমাদের প্যারাম্যাগনেটিক পড়ার কোনো প্রয়োজন নেই, তাই না। আচ্ছা, তো এখন আমরা দেখি ডায়াম্যাগনেটিক আসলে কারা কারা হবে। মনে রাখতে হবে যে এস ব্লকের মধ্যে যেসব ধাতুগুলো আছে, ক্ষার এবং মৃৎ ধাতু, তারা সবাই হচ্ছে ডায়াম্যাগনেটিক। কারণ তাদের ডি অরবিটাল হয় অ্যাবসেন্ট অথবা খালি অথবা এটা পূর্ণ অবস্থায় থাকে। ওকে, আচ্ছা, এবার আসা হচ্ছে ডি ব্লক মৌলের মধ্যে বেশ কিছু আয়ন আছে যাদের আমাদের কি থাকবে, যে ডি ব্লকটা কিন্তু খালি থাকে, তাই না। তুমি জাস্ট ইলেকট্রন কনফিগারেশন করবা, তাহলেই তোমার কিন্তু কাজ হয়ে যাবে। যেমন ধরো স্ক্যান্ডিয়াম 3+ একদম 3D 0 হয়ে যায়, তাই না। টাইটেনিয়াম 4+, 3D একদম 0 হয়ে যায়। তুমি যদি এখন কপার প্লাসের কথা চিন্তা করো, 3D 10 হয়ে যায়, তাই না। আর যদি জিঙ্কের কথা চিন্তা করো, এখানেও কিন্তু 3D 10, তার মানে এরা এরা কেউই কিন্তু প্যারাম্যাগনেটিক হবে না, সবাই হচ্ছে ডায়াম্যাগনেটিক হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এগুলো পড়লে মোটামুটি হয়ে যায়। তোমাকে জাস্ট এখানে ইলেকট্রন কনফিগারেশনটা করতে হবে। ফেরো কারা কারা, এটা কিন্তু আমরা ইলেকট্রন কনফিগারেশন করে বের করতে পারি না, এটা আমাদের অবশ্যই একটু মুখস্থ রাখতে হবে। সো 3Dর মধ্যে যারা যারা ফেরো তারা হচ্ছে, একটু মনে রাখবো, ফেকনি দিয়ে আয়রন
কোবাল্ট, নিকেল, ঠিক আছে, 26 27 28 যারা আছে এরা হচ্ছে ফেরোম্যাগনেটিক। আর বাদ বাকি যারা থাকবে সবাই হচ্ছে প্যারাম্যাগনেটিক, তাই না? ওটা আমাদের আর দেখার প্রয়োজন নাই। তাহলে আসো হচ্ছে আমরা দেখি কিছু প্রশ্ন করে এটা বুঝতে পারি কিনা, যে কি বলা হয়েছে, কোনটি ফেরোম্যাগনেটিক পদার্থ হবে। আমরা কি বলছিলাম, ফেরোম্যাগনেটিক তো ইজি মুখস্থ করে ফেলছিলাম, ফেকনি। তো ফেকনির মধ্যে যদি কেউ যদি থাকে তারা হবে ফেরোম্যাগনেটিক। কে আছে? কোবাল্ট। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। আচ্ছা, পরেরটা কি বলা হয়েছে যে এখানে ডি অরবিটালে ইলেকট্রন কনফিগারেশন দেওয়া আছে, কোনটি বেশি প্যারাম্যাগনেটিক হবে। এখন প্যারাম্যাগনেটিক হওয়ার জন্য অবশ্যই কি লাগবে, ডি অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন, মানে একটা একটা করে ইলেকট্রন লাগবে। যেই সব মৌলের বা যেসব আয়নের মধ্যে যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তারা তত বেশি প্যারাম্যাগনেটিক হবে। ওকে, এটা হচ্ছে কথাটা। তাহলে একটু খেয়াল করে দেখি, প্রথম অপশনে জাস্ট একটা আনপেয়ার্ড ইলেকট্রন, দ্বিতীয় অপশনে পাঁচটা, তাই না? এখানে আছে একটা, এখানে আছে পাঁচটা, 3 নম্বর অপশন আছে চারটা, এবং 4 নম্বর অপশনে কয়টা আছে? তিনটা। তাহলে উত্তর কি হবে? অপশন বি, কারণ এখানে সবচেয়ে বেশি। রাইট। আচ্ছা, চলো আমরা আগাই। এরপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মসমূহ। সো পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা অনেক পড়াশোনা কিন্তু একাডেমিকে করছি। এখানে আমাদের তেমন কিছু পড়াশোনা নাই, ওখানে যা পড়ছি এখানে আমাদের তাই পড়তে হবে। বেসিক যে ধর্মটা, যেটা বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে আসলে কি হয়, সেগুলো আমাদের পড়তে হবে, এবং ব্যতিক্রমগুলো পড়তে হবে। সো আমরা একটু দেখি যে পর্যায়ভিত্তিক যে সম্পর্কটা আমরা পড়ছিলাম, যে বাম থেকে ডানে গেলে কিন্তু বেশ কিছু প্রপার্টিজ বৃদ্ধি পাইতো, সেই প্রপার্টিজ এগুলো আবার একই গ্রুপের উপর থেকে নিচে আসলে কি হইতো, হ্রাস পাইতো, তাই না? এগুলোর মধ্যে কে কে আছে? এগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ ধর্মে কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো প্রথম কথা হচ্ছে এদের মধ্যে পাওয়া যাবে হচ্ছে, তুমি বলতে পারো, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলা যেতে পারে এটাকে, একই জিনিস। তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর লাস্ট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই তিনটা আমরা কিন্তু মাস্ট মনে রাখবোই, মনে রাখাও ইজি আসলে, কোনো ব্যতিক্রম এখানে পাচ্ছি না আমরা যদিও। তড়িৎ ঋণাত্মকতা। ওকে, গেল। আর কি কি জিনিস তুমি পড়তে পারো দেখো, তুমি যদি একই পর্যায়ে বাম থেকে ডানা যাও তাহলে কি হবে, তোমার কিন্তু অধাতু পাওয়ার চান্স বেড়ে যাবে, তাই না? বাম দিকে থাকে ধাতু, তুমি যদি ডান দিকে যাও অধাতু পাবা। তার মানে বাম থেকে ডানে গেলে কিন্তু অধাতব ধর্ম বৃদ্ধি পাইতে থাকে। রাইট। এখন অধাতুগুলো কি করে, জারণ করে নাকি বিজারণ করে? অবশ্যই তারা কিন্তু জারণ করবে। জারণ মানে কি, ইলেকট্রনের ছাড়ন। সে কি করবে, অন্য কোনো গ্রুপ থেকে বা অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন বের করে নিজের কাছে নিয়ে আসবে। তাহলে তারা অন্য কাউকে জারিত করতেছে, সো এটা হচ্ছে আমাদের সেই জারণ ক্ষমতা। সে অন্য কাউকে কি করে সেটাই আমরা ক্ষমতা দিয়ে প্রকাশ করি, সে নিজে কি হচ্ছে সেটা কিন্তু ডাজেন্ট ম্যাটার। বুঝতে পারলাম তো? এবার আসো যদি আমরা উল্টা ধর্মটা দেখতে চাই, যে বাম থেকে ডানে গেলে কোন ধর্মগুলো হ্রাস পায়, উপর থেকে নিচে আসলে কোন ধর্মগুলো বৃদ্ধি পায়। এখানে তুমি চিন্তা করতে পারো যে প্রথমে তুমি চিন্তা করতে পারো তড়িৎ ধনাত্মকতা, ঋণাত্মকতার উল্টা, যদি ওটা এত আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, অধাতব ধর্ম যদি বাম থেকে ডানে বৃদ্ধি পায়, তাহলে ধাতব ধর্ম কি হবে, বাম থেকে ডানে হ্রাস পাবে, তাই না? তাহলে এটা হবে ধাতব ধর্ম। রাইট। জারণ ক্ষমতা যদি বাম থেকে ডানে বৃদ্ধি পায়, তাহলে বিজারণ ক্ষমতা কি করবে, হ্রাস পাবে। সেটা হচ্ছে বিজারণ ক্ষমতা। ওকে। আচ্ছা, আর তারপর আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে পারমাণবিক আকার। বাম থেকে ডানে গেলে কি হয়, জাস্ট প্রোটন এক্সট্রা করে অ্যাড হয়, শক্তি স্তর অ্যাড হয় না, তাই কিন্তু আকারটা ছোট হয়, তাই না? এগুলো কিন্তু আমরা জানি। সো পরমাণুর আকার বা পারমাণবিক আকার তুমি বলতে পারো, বা এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারবো। ওকে। তাহলে এই আমাদের পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসা হচ্ছে ব্যতিক্রমগুলা। আমরা কিন্তু ব্যতিক্রমগুলো ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে শিখছিলাম, তাই না? যেমন ধরো হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি, হ্যাঁ, ইআই। এটার মধ্যে আমরা কি ব্যতিক্রম পড়ছিলাম, এখানে আমরা ব্যতিক্রম পড়ছিলাম হচ্ছে বেরিলিয়াম এবং বোরনের মাঝখানে। আমরা কিন্তু কি শিখছি, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, তাহলে বোরনের কিন্তু বেশি হওয়া উচিত ছিল। বাট এখানে আমরা দেখলাম ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে বেরিলিয়ামের হচ্ছে 1:2 থাকে, পূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন বের করা কষ্টকর, তাই এখানে আমাদের বেরিলিয়ামের এনার্জিটা বেশি হয়ে যায়। ওকে, এটা কিন্তু দেখছি। তারপর আর কি দেখছি আমরা, নাইট্রোজেন এবং অক্সিজেনের মাঝখানে, তাই না? একই রকম ভাবে অক্সিজেনের বেশি হওয়া উচিত বা নাইট্রোজেন
নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে কি পাইলাম? 2p(x1) 2p(y1) 2p(z1), অর্ধপূর্ণ স্ট্রাকচার, বেশি স্টেবল, সহজে ইলেকট্রন বের করা যায় না, তাই এখানে আয়নীকরণ শক্তিটা বেশি। এই দুটো আমরা শিখছি। তারপর হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, ইলেকট্রন অ্যাফিনিটি। এটার মধ্যে আমরা কি কি ব্যতিক্রম পড়ছিলাম? এখানে আমরা ব্যতিক্রম পড়ছিলাম হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাদের মধ্যে, তাই না? এখানে কি হওয়া উচিত? বাম থেকে ডানে গেলে হচ্ছে বৃদ্ধি পাওয়া উচিত, অর্থাৎ সবচেয়ে কম হওয়া উচিত কি? নাইট্রোজেন। তারপর, সরি, সবচেয়ে কম হওয়া উচিত কি? কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর হচ্ছে আমাদের অক্সিজেন। বাট এখানেও আমাদের সে একই কথা, যে নাইট্রোজেন তো আমাদের অর্ধপূর্ণ, সে তো সহজে ইলেকট্রন নিতে চাইবে না। যার ফলে এখানে কি হবে? একটা বিপরীত ক্রম আমি দেখতে পারবো। নাইট্রোজেনটা একটু বেড়ে যায়, অক্সিজেনটা কিন্তু কমে যায়। তার মানে এটা হয়ে যাবে এরকম, রাইট? আচ্ছা, আর কি দেখছিলাম ভাইয়া? ফ্লোরিন এবং ক্লোরিনের মাঝখানে, তাই না? বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পেলে, উপর থেকে নিচে গেলে কি হবে? হ্রাস পাবে। সো ক্লোরিন কিন্তু ফ্লোরিনের তুলনায় ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কম হওয়ার কথা, রাইট? কিন্তু হয় কি? হয় কিন্তু বেশি। কারণ কি? কারণ হচ্ছে ফ্লোরিনের আকার খুবই ছোট, সে কিন্তু বহিরাগত ইলেকট্রনকে অনেক বেশি বিকর্ষণ করবে তার চার্জ ঘনত্বের জন্য, রাইট? এই হচ্ছে আমাদের ব্যাখ্যাগুলো। হ্যাঁ, এগুলো তোমরা অলরেডি পড়ে ফেলছো, জাস্ট তোমাদের আমি একটা ওভারভিউ দিলাম। আচ্ছা, দেখা দেখা যাক এখানে কি বলা হয়েছে। যে নিম্নলিখিত যে স্পিসিস গুলো আছে, যে আয়ন গুলা আমরা দেখতে পারতেছি, এদের মধ্যে প্রথম আয়নীকরণ শক্তির ক্রমটা কিরকম হবে, এটা আমি কিভাবে ফাইন্ড আউট করতে পারি? দেখো, তার আগে আমরা দেখি এখানে কি কি স্পিসিস দেওয়া আছে, কি কি জিনিসপত্র দেওয়া আছে। একটা হচ্ছে অক্সিজেন অণু, একটা হচ্ছে অক্সিজেন অণু, তার মধ্যে একটা ইলেকট্রন, আর একটা হচ্ছে অক্সিজেন অণু থেকে ইলেকট্রন আমি বের করে নিছি। তাহলে খেয়াল করে দেখো, অক্সিজেন অণুতে প্রোটন কতগুলো আছে? 8 × 2 = 16টা, কারণ দুইটা পরমাণু। ইলেকট্রন কত থাকবে? এখানে তো চার্জ নাই, তার মানে 16টা। অর্থাৎ 16টা প্রোটন 16টা ইলেকট্রনকে সমানভাবে আকর্ষণ করতেছে, তাই তো? আচ্ছা, বাট তুমি যদি সেকেন্ড অপশনের ক্ষেত্রে খেয়াল করো, এখানে কিন্তু একটা ইলেকট্রন বেশি আছে। তার মানে প্রোটনের জন্য এখন কাজটা কষ্ট হয়ে যাবে। আগে সে 16 জনকে টানতেছিল, এখন 17 জনকে টানবে। তার মানে প্রত্যেকটা ইলেকট্রনের উপর গড় টান বল কমে গেল, রাইট? তার মানে ইলেকট্রনগুলো এখন বেশি বেশি কিন্তু ভিতরের দিকে যাবে না, তারা হচ্ছে বাইরের দিকে ছড়ায় যাবে। বুঝতে পারলাম? তাহলে একটু খেয়াল করে দেখো, এইটার আকারটা কিন্তু কি হয়ে যাবে? এইটার তুলনায় বড় হয়ে যায়, তাই না? আকার যার বড়, তার কিন্তু আমাদের আয়নীকরণ শক্তির মান কম। বুঝতে পারছো? ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা দেখছিলাম কি, আকার যেখানে বাড়ে আয়নীকরণ শক্তি সেখানে কমে, তাই না? ভিত্তিক সম্পর্ক, আকার যেখানে কমে আয়নীকরণ শক্তি সেখানে বাড়ে, পর্যায়ভিত্তিক সম্পর্ক। তো যেহেতু এখন আমরা বুঝতে পারলাম ইলেকট্রন গুলো বেশি ছড়ানো থাকবে, তাহলে তার আকারটা বড় হবে। আকার বড় হলে আয়নীকরণ শক্তির মানটা কিন্তু কম। তাহলে এই দুটার মধ্যে কম হচ্ছে এই O2- আয়নের। আচ্ছা, O2+ ক্ষেত্রে কি হবে? একটা ইলেকট্রন কিন্তু এখানে কম। তার মানে দেখো, 16টা প্রোটন 16টা ইলেকট্রনকে যেই বলে আকর্ষণ করতে পারে, কোনোটাকে কি তার চেয়ে বেশি বলে আকর্ষণ করতে পারবে না, কারণ বাইরে তো একটা ইলেকট্রন কমে গেল। সো প্রত্যেকটা ইলেকট্রনের কিন্তু গড় টান বল এখানে বেড়ে গেছে। তার মানে তারা কিন্তু এখন নিউক্লিয়াস দ্বারা বেশি বেশি আকর্ষিত হবে, বেশি বেশি ভিতরের দিকে প্রবেশ করে যাবে। হ্যাঁ, তাহলে আকারটা তার ছোট হয়ে যাবে। আকার ছোট হওয়া মানে কি? আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়ে যাওয়া, রাইট? তাহলে এখানে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি কার? O2+-এর, দেন হচ্ছে O2, আর লাস্টে হচ্ছে O2-, তাই না? এখানে যেহেতু উল্টা ক্রমটা দিছে, সো O2-, দেন হচ্ছে O2, আর লাস্ট হবে O2+-এর। বুঝতে পারলাম? তুমি এখানে মেনলি ইলেকট্রন দেখবা, ইলেকট্রন কমা মানে আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পাওয়া। এভাবে তুমি পড়লেই কিন্তু হয়। আচ্ছা, তাহলে এটা কোথায় আছে? এটা কিন্তু অপশন সি তে আছে। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। ওকে, চলো আমরা আগাই। পরেরটা কি বলা হয়েছে? যে ইলেকট্রোনেগেটিভিটির কোনটি সঠিক ক্রম? আমরা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে কোনো ব্যতিক্রম দেখতে পাই না। ব্যতিক্রম কোথায় দেখতে পাই? ইলেকট্রন অ্যাফিনিটিতে। বুঝতে পারলাম? তাহলে তাহলে হ্যালোজেন গুলার ক্ষেত্রে আমি ইলেকট্রোনেগেটিভিটি, এটার সিকোয়েন্সটা আমি লিখে দিই। তার মানে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, এটার সিকোয়েন্স কি হবে? যা হওয়া তাই হয়, তাই না? দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর হচ্ছে আয়োডিন, উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, তাই না? তার মানে যতই আমি আয়োডিনের দিকে যাইতে থাকবো, মানটা কিন্তু কমতে থাকবে। সবচেয়ে বেশি হবে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন। হ্যাঁ, ফ্লোরিন হচ্ছে পর্যায় সারণীতে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, যার মান হচ্ছে পাউলিং স্কেল মতে 4। ওকে, এটা কিন্তু একটা কম্পারেটিভ মান। আচ্ছা, যাই হোক, ওটা আমাদের অন্য জিনিস। কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এই সিকোয়েন্সটা এরকম থাকে না। ইলেকট্রন আসক্তি,
এদের ক্ষেত্রে কি হয়, ক্লোরিন এবং ক্লোরিনের মধ্যে যা জিনিসটা উল্টায় যায়, তাই না? কারণ আমরা দেখছিলাম যে ক্লোরিন কিন্তু কম হওয়া উচিত ছিল, বাট সেইটার চার্জ ডেনসিটি ক্লোরিনের তুলনায় কম হওয়ায় এটার ইলেকট্রন নেওয়ার প্রবণতা বেড়ে যায়, মানে ইলেকট্রন আসক্তির মানটা কি হয়ে যাবে, এখানে বৃদ্ধি পাবে। যার ফলে ক্লোরিনের মানটা ফ্লোরিন থেকে বেশি, বাকিগুলো আবার আগের মতোই, ব্রোমিন, দেন হচ্ছে আয়োডিন। ওকে, সো এটা খুব ভালো মতো খেয়াল করবা। তোমাকে কি আমি তড়িৎ ঋণাত্মকতা জিজ্ঞেস করলাম নাকি ইলেকট্রন আসক্তি জিজ্ঞেস করলাম? ওকে, এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে দেখো অপশন অনুযায়ী তুমি যদি এটাকে উল্টায় দাও, তাহলে এখানে কি পাচ্ছ? যেহেতু তড়িৎ ঋণাত্মকতা জিজ্ঞেস করছে, সবচেয়ে কম পাবো আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, লাস্ট হচ্ছে ফ্লোরিন। তাহলে অপশন ডি এটা হচ্ছে আমাদের উত্তর। চলো আমরা আগাই। আচ্ছা, এখানে দেখি একটা ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া, এগুলো অবশ্যই আমাদের একটু ধৈর্য নিয়ে পড়তে হবে। আচ্ছা, বলা হয়েছে কি উইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য জেনারেল প্রপার্টি অফ পি ব্লক, অর্থাৎ পি ব্লকের যে মৌলগুলো আছে তাদের মধ্যে কোন ধর্মটা হচ্ছে এখানে খাটবে না। মোস্ট অফ দ্য পি ব্লক এলিমেন্টস আর ইলেকট্রোনেগেটিভ নন মেটালস, অর্থাৎ ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কারণ আমরা জানি বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তো তারা ইলেকট্রোনেগেটিভ তো হবেই। নন মেটালস অবশ্যই অধাতু, ওকে, কথা এটা কিন্তু ঠিক আছে। আমার কিন্তু ভুলটা খুঁজতে হবে। ইন এ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট, বাম থেকে ডানে গেলে রিডিউসিং প্রপার্টি অফ দ্য এলিমেন্ট ডিক্রিজেস গ্র্যাজুয়ালি, কথা ঠিক। কারণ বাম থেকে ডানে গেলে বিজারণ ক্ষমতা কমতে থাকে, বাট জারণ ক্ষমতা কিন্তু আবার বাড়তে থাকে, তাই না? কারণ দেখো অধাতুগুলো কিন্তু ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি দেখায়, তাহলে অন্য কারো থেকে ইলেকট্রন নিয়ে নিলে সেটা জারিত হয়ে যাবে, সেটাই তো জারণ ক্ষমতা। তো দেখো অপশন সি এর সাথে তুমি যদি মিলাও, অক্সিডাইজিং প্রপার্টি বা জারণ ক্ষমতা হচ্ছে বৃদ্ধি পাবে, রাইট, কিন্তু বিজারণ ক্ষমতা কিন্তু হ্রাস পায়। সো হ্রাস পাওয়ার কথাটা ঠিক, এখানে আবার পাচ্ছে বলছে, বাট এটা কি হবে, বৃদ্ধি পাচ্ছে বুঝাবে। ওকে, তাহলে উত্তর কি হবে এখানে? অবশ্যই অপশন সি। ওকে, অপশন ডিটা একটু দেখি কি বলা হয়েছে। বাম থেকে ডানে গেলে অ্যাটমিক সাইজ কিন্তু ডিক্রিজ করবে, কথা ঠিক। বাম থেকে ডানে গেলে কিন্তু শক্তি স্তর অ্যাড হয় না, জাস্ট প্রোটন এবং ইলেকট্রন একটা একটা করে অ্যাড হয়, যাদের মধ্যে বেশি বেশি তড়িৎ বল কাজ করে এবং তারা হচ্ছে কাছাকাছি চলে আসে, যার ফলে আকারটা ছোট হয়ে যায়। তাহলে অপশন ডিও ঠিক আছে, তাহলে উত্তর হবে অপশন সি। কোনটা ইনকারেক্ট? ওকে, চলো আগাই। এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে দেখি, নাইট্রোজেন, ফ্লোরিন এবং অক্সিজেন এদের মধ্যে দ্বিতীয় আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি? তো আমাদের বইয়ে যে আয়নীকরণ শক্তির ক্রমগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু অবশ্যই প্রথম আয়নীকরণ শক্তির ক্রম দেওয়া থাকে। ওকে, সেখানে আমরা দেখছিলাম এক্সেপশনের মধ্যে কি ছিল, নাইট্রোজেন এবং অক্সিজেন, তাই না? সেটা কিন্তু উল্টায় যায়। তো আমরা যদি এই জিনিসটাকে আরেকবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, দেখো নাইট্রোজেন কোথায় আছে, এই প্রত্যেকটা মৌলই কিন্তু আলটিমেটলি আমাদের দ্বিতীয় পর্যায়ে আছে। নাইট্রোজেন আছে আমাদের গ্রুপ 15, অক্সিজেন গ্রুপ 16 এবং ফ্লোরিন হচ্ছে গ্রুপ 17। তাহলে বাম থেকে ডানে গেলে কিন্তু আয়নীকরণ শক্তি, আমি প্রথম আয়নীকরণ শক্তির কথাটাই বলতেছি, সেটা বৃদ্ধি পাওয়ার কথা। তার মানে নাইট্রোজেন সব থেকে কম হওয়ার কথা, দেন হচ্ছে অক্সিজেন, দেন হচ্ছে ফ্লোরিন, তাই না? বাট আমরা দেখতে পাই কি, নাইট্রোজেনের মধ্যে আমাদের কাঠামোটা হয় 2p3, মানে এক্সটিপ, মানে 2p x1, 2p y1, 2p z1, অর্ধপূর্ণ কাঠামো বেশি স্টেবল। অক্সিজেনের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 2p4, তাই না? আর ফ্লোরিনের ক্ষেত্রে 2p5। একটু খেয়াল করে দেখো, যেহেতু নাইট্রোজেনের কাঠামোটা বেশি স্টেবল, এখান থেকে ইলেকট্রন বের করা কিন্তু এত ইজি হবে না, যার ফলে এইটার আয়োনাইজেশন এনার্জির মানটা অক্সিজেনের তুলনায় বেশি হয়ে যায়, যার ফলে এখানে একটা এক্সেপশন তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো এক্সেপশন হয়ে জিনিসটা কিরকম হচ্ছে, এখানে উল্টা যাচ্ছে, অক্সিজেন সবচেয়ে কম হবে, দেন হচ্ছে নাইট্রোজেন, লাস্ট হচ্ছে ফ্লোরিন। ওকে, আচ্ছা, তাহলে তুমি যদি চিন্তা করে দেখো যে আমি যদি একটা করে ইলেকট্রন বের করে নিয়ে যাই, তখন কি হবে, N+, O+, আর হচ্ছে F+, এরকম, তাই না? তুমি যদি এটার মতো করে চিন্তা করো এখানে কেন এক্সেপশন হচ্ছে, ইলেকট্রন বিন্যাসের জন্য, তাহলে এখানে তো একই জিনিস, তাই না? ইলেকট্রন বিন্যাসের কথাটা আমরা দেখবো। N+ মানে কি, একটা ইলেকট্রন আমি বের করে নিছি, সো 2p2। O+ মানে একটা ইলেকট্রন বের করে নিলে 2p3, আর এখানে হবে কি 2p4। তাহলে এখন বলো তো কোথায় স্টেবল, কোথায় হচ্ছে অর্ধপূর্ণ কাঠামো তৈরি হলো, 2p3 মানে O+-এ। তাহলে এটা এখন বেশি স্টেবল হবে, তার মানে এখান থেকে কিন্তু ইলেকট্রন বের করা অনেক বেশি কষ্টসাধ্য হবে, তাই তো? তার মানে এখানে যেটা আমরা দেখতেছিলাম, বাম থেকে ডানে গেলে মানটা বৃদ্ধি পাওয়ার কথা, তাই তো? সবচেয়ে তাহলে বৃদ্ধি মানে সবচেয়ে বেশি কার তাহলে হওয়া উচিত, F+-এর, কারণ সে সবার ডানে আছে, রাইট? বাট এখানে কিন্তু F+টা হবে না, কেন? কারণ খেয়াল করে দেখো, অর্ধগুণ স্ট্রাকচার কার আছে, O+-এর। তাহলে এইখানে আমাদের কি হয়ে যাবে, একটা এক্সেপশন তৈরি হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু এক্সেপশন হয়ে কিরকম হবে, নাইট্রোজেন সবচেয়ে কমই হবে N+টা,
দেন হচ্ছে আমাদের হয়ে যাবে ফ্লোরিন, F+, দেন হচ্ছে আমাদের অক্সিজেন। তোমরা কি বিষয়টাকে বুঝতে পারলা? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন তুমি যদি এটাকে জাস্ট লেস দেনের জায়গায় গ্রেটার দেন বানায় দাও, অক্সিজেন, দেন হচ্ছে ফ্লোরিন, আর লাস্টে হচ্ছে আমাদের নাইট্রোজেন। আমরা এখানে জাস্ট ইলেকট্রন বিন্যাসটা দেখবো। তোর উত্তর হচ্ছে এখানে অপশন বি। বুঝতে পারলাম। আচ্ছা, চলো আমরা আগাই। দেখো কি বলছে, নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা বোর্ডে অনেক করছো, তাই না? এখন আমাদের করতে হবে। দেখো এগুলোর মধ্যে এই যে চারটা অপশন আছে, এদের মধ্যে কে হচ্ছে কোথায় আছে সেটা আমাদের একটু দেখা দরকার, তাহলে আমরা জিনিসটা খুব ইজিলি পারবো। দেখো সিলিকন কোথায় আছে, সিলিকন হচ্ছে 14, 14 মানে গ্রুপ 14 পর্যায় নাম্বার 3, তাই তো? ধরো এই যে এখানে আছে। ফসফরাস 15 মানে গ্রুপ 15, তাই তো? সালফার 16, 16 মানে গ্রুপ 16। এখন টিন কোথায় আছে আমাকে একটু বলো তো, মুখস্থ জ্ঞান। ওই যে কাশি গেলে সোনা পাবে ফিরে, অর্থাৎ সিলিকনের নিচে আমাদের কি আছে? জার্মেনিয়াম, জার্মেনিয়ার নিচে হচ্ছে আমাদের টিন। রাইট? তাহলে খেয়াল করে দেখো, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে, তাহলে টিনের হিসাব আগেই বাদ, তাই না? এখন বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, আমরা সালফার সবচেয়ে বেশি পাবো, তাই তো? দেন হচ্ছে ফসফরাস, দেন হচ্ছে সিলিকন। তো এই ঋণাত্মকতার কিন্তু কোনো ব্যতিক্রম নাই। তাহলে দেখো সালফার সবচেয়ে বেশি হবে, তারপর ফসফরাস, তারপর সিলিকন, লাস্টে হচ্ছে আমাদের টিন। রাইট? আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে এখানে সি। চলো আগাই। আচ্ছা, এখানে দেখো কি বলা হয়েছে যে পটাশিয়াম, লিথিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম এদের ধাতব ধর্মের নিম্নক্রম অনুসারে সাজাও। নিম্নক্রম মানে কি, বড় থেকে ছোট, তাই তো? এরকম ভাবে আমাদেরকে একটু সাজাতে হবে। কিভাবে সাজাতে পারি, এদেরকে তুমি কি করবা, একই রকম ভাবে বিন্যাস করে ফেলো। রাইট? বলো তো, এখানে প্রথমে কি আছে? লিথিয়াম, তাই না? লিথিয়াম কই আছে বলো তো? পর্যায় 2, গ্রুপ নাম্বার 1। রাইট? হাইড্রোজেনের ঠিক নিচেই। তাহলে লিথিয়াম, লিথিয়ামের নিচে হচ্ছে সোডিয়াম, তার নিচে হচ্ছে পটাশিয়াম। এরকম বিষয়টা, তাই না? ওই যে তুমি ছন্দটা পড়ো, লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? পটাশিয়ামের নিচে কিন্তু রুবিডিয়াম, দেন হচ্ছে আমাদের সিজিয়াম। ওকে। এখন খেয়াল করে দেখো, যতই আমি উপর থেকে নিচে আসব, আমাদের ধাতব ধর্মের কি হবে বলো তো? বাড়বে নাকি কমবে? আমরা কিন্তু দেখছিলাম বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হচ্ছে হ্রাস পায়, তাই তো? কারণ আমরা অধাতু পাই। তাহলে উপর থেকে নিচে আসলে কি হবে? উল্টা জিনিসটা হবে, বৃদ্ধি পাবে। তাহলে যে যত নিচে থাকবে তার ধাতব ধর্ম তত বেশি হবে। তাহলে যেহেতু নিচে এখানে সিজিয়াম আছে, তো সবচেয়ে বেশি ধাতব ধর্ম কে প্রদর্শন করবে? সিজিয়াম। তারপর হচ্ছে রুবিডিয়াম, তারপর পটাশিয়াম, আর লাস্টে হচ্ছে লিথিয়াম। রাইট? ওকে, দেখো এই যে এখানে লেখাও আছে। পরেরটা কি বলা আছে দেখো, কার্বন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন এদের মধ্যে আয়নীকরণ বিভবের উচ্চক্রম অনুসারে সাজাও। হ্যাঁ, এর মধ্যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমরা অলরেডি একটা দেখে ফেলছি। দেখো, কার্বন আছে আমাদের গ্রুপ 14, নাইট্রোজেন 15, অক্সিজেন 16 এবং ফ্লোরিন হচ্ছে 17। এরকম। তো এখানে কি হয়, বাম থেকে ডানে গেলে আমাদের আয়নীকরণ শক্তির মানটা বা আয়নীকরণ বিভবের মানটা বৃদ্ধি পায়। রাইট? তাহলে আমাদের কার্বন সবচেয়ে কম হওয়া উচিত, দেন নাইট্রোজেন, দেন হচ্ছে অক্সিজেন, লাস্টে হচ্ছে ফ্লোরিন। বাট আমরা জানি এখানে নাইট্রোজেনে কি হয়, 2p3 স্ট্রাকচার তৈরি হয়, বেশি স্টেবল। অক্সিজেন হচ্ছে 2p4 স্ট্রাকচার। অক্সিজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে 2p3 হবে। রাইট? তাহলে ওর কিন্তু মানটা নাইট্রোজেন তুলনায় অটোমেটিক কমে কমে যায়। তাহলে এখানে কিন্তু একটা ব্যতিক্রম দেখা যায়, তাই না? আমরা কিন্তু অলরেডি এগুলা পড়ে ফেলছি। তাহলে কার্বন, দেন হচ্ছে অক্সিজেন হয়, দেন নাইট্রোজেন এবং ফ্লোরিন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অপশন বি এর উত্তর। বুঝতে পারলাম। আচ্ছা, তো চলো আমরা আগাই। এবার হচ্ছে রাসায়নিক বন্ধন নিয়ে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি। রাসায়নিক বন্ধন মানে কি, যখন একাধিক পরমাণু একসাথে যুক্ত হয়, যে শক্তির মাধ্যমে যুক্ত হবে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। রাইট? এখন রাসায়নিক বন্ধনকে মেনলি আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন্তঃআণবিক বন্ধন, আর একটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। তো আন্তঃআণবিক বন্ধনের মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ধন, আয়ন ডাইপোল বন্ধন, ডাইপোল ডাইপোল বন্ধন, লন্ডন বন্ধন, তাই না? বা লন্ডন বল, এগুলো আছে। তো এগুলো আমরা এখন দেখবো না, ওগুলো খুব একটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অন্তঃআণবিক বন্ধন, অর্থাৎ একটা অণুর মধ্যে কি কি বন্ধন হয়। অণুর মধ্যে যে বন্ধনগুলো হবে তাদেরকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে আয়নিক বন্ধন, যেখানে ইলেকট্রনের আদান প্রদান হবে, আর একটা হচ্ছে সমযোজী বন্ধন, যেখানে ইলেকট্রনের শেয়ারিং হবে। এখন এই শেয়ারিংটা যদি সমভাবে হয়, অর্থাৎ দুইটা পরমাণু যদি একটা একটা করে ইলেকট্রন দেয়, সেটাকে আমরা কি বলতেছি? সাধারণ সমযোজী বন্ধন বা সুন্দর মাত্রার সমযোজী বন্ধন বলে যেটাকে আমরা চিনি। আর যদি এরকম হয়, দুইটা ইলেকট্রনের
দুইটাই একটা পরমাণু থেকে আসতেছে, আর একটা পরমাণু জাস্ট সেটাকে শেয়ার করলো, তাহলে সেটাকে আমরা কি বলবো? সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড। হ্যাঁ, সন্নিবেশ সমযোজী বন্ধন। ওকে, এগুলো কিন্তু আমরা দেখবো, এটাকে মিললে আমরা অ্যারো দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এই যে আমাদের যে সাধারণ সমযোজী বন্ধন আছে, এখানে অরবিটাল গুলো কিভাবে একটার সাথে আরেকটা টাচ করতেছে, কিভাবে একটার সাথে আরেকটা ওভারল্যাপিং করতেছে, অধিক্রমণ করতেছে। ইলেকট্রন শেয়ারের জন্য অরবিটাল গুলোর সংযোগকে আমরা ওভারল্যাপিং বলি। ওকে, তো যদি আমাদের অরবিটাল গুলো এখানে সামনাসামনি অধিক্রমিত হয়, সেটাকে আমরা কি বলতেছি? সিগমা বন্ধন বলতেছি। আর যদি পাশাপাশি অধিক্রমিত হয়, সেটাকে আমরা পাই বন্ধন বলতেছি। ওকে, তো কোনটা বেশি স্ট্রং? যদি সামনাসামনি অধিক্রমণ হয়, সেখানে অধিক্রমের মানটা বেশি হয়, অধিক্রমণের পরিমাণটা বেশি হয়, সো সিগমাটা কিন্তু বেশি স্ট্রং হয়। পাইতে যেহেতু পাশাপাশি হয়, অধিক্রমণের পরিমাণটা কম হয়, তাই পাইটা কিন্তু দুর্বল হয়। ওকে, সো এগুলো কিন্তু বেসিক কথা, আশা করি এগুলো তোমরা আগে থেকেই জানো। দেখা যাক এগুলা কি আমরা পারি কিনা। দেখো কি বলা হয়েছে এখানে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড, এদের মধ্যে কি কি বন্ধন পাওয়া যায় সেটা উল্লেখ করো। এখন এদের তুমি যদি গঠনটা লিখতে পারো, তাহলে তোমার কাজ হয়ে যাবে। অ্যামোনিয়াম ক্লোরাইড কোনো সমস্যা নাই, আমরা কিন্তু জানি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NH4Cl। একটু চিন্তা করে দেখো, NH4 ক্যাটায়ন তৈরি করে, Cl হচ্ছে অ্যানায়ন তৈরি করে। তো প্লাস মাইনাসের যে আকর্ষণ বল সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তার আয়নিক বন্ধন কি হবে? অ্যামোনিয়ামের একটা প্লাস, ক্লোরিনের একটা মাইনাস, তার মানে এখানে বন্ধন তৈরি হবে একটা। আচ্ছা, এবার আসা হচ্ছে এই যে আমাদের NH4, এটাকে একটু যদি বিশ্লেষণ করি, NH4টা কিভাবে তৈরি হবে? এই যে আমাদের NH3, ও তার মুক্তজোড়টা সুন্দর মতো হাইড্রোজেনকে দিয়ে দেয়, রাইট? তাহলে এখানে যেহেতু দুইটা ইলেকট্রনের নাইট্রোজেন পরমাণু দিয়ে দিল, হাইড্রোজেন যেহেতু যেহেতু দুইটা নিয়ে শেয়ার করা শুরু করলো, তাই এটাকে আমরা কি বলতেছি? সন্নিবেশ বন্ধন বলতেছি, রাইট? সন্নিবেশ বন্ধন। কতগুলো তৈরি হলো? একটা। আচ্ছা, এবার হচ্ছে NH3। NH3 এর মধ্যে সমযোজী বন্ধন কি আছে? হ্যাঁ আছে। নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা হচ্ছে ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করে, তাই না? দেখো এইভাবে হচ্ছে ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করবে। কয়টা বন্ধন হবে? তিনটা বন্ধন। So, এখানে সমযোজী বন্ধন আছে তিনটা। তাহলে মোট বন্ধন কয়টা হইলো? পাঁচটা। ওকে, আচ্ছা, পরেরটা আসো পটাশিয়াম ফেরিসায়ানাইড। এটা অনেকে পারো নাই আমি জানি, কারণ পটাশিয়াম ফেরিসায়ানাইডের সংকেতটা কি? এটার সাথে আরেকটা কনফিউজিং যৌগ আছে, তার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। ওকে, তো খেয়াল খেয়াল করে দেখো, আমি তোমাকে একটু বিষয়টা ইজি করে দিই। ফেরো শব্দটা আসছে ফেরাস থেকে। ওকে, ফেরাস মানে কি? আয়রন 2+। অর্থাৎ তুমি যে যৌগের মধ্যে আয়রন 2+ পাবা, সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইড। ওকে, যেমন ধরো আমি যদি এখানে লিখি, এই যে এটা, রাইট? খেয়াল করে দেখো, এখানে আমাদের আয়রনের মাথার চার্জ কত হবে? যদি আমাদের আয়রনের মাথার চার্জ 2+ হয়, সাইনের হচ্ছে -1 করে ছয়টা, তাহলে এই পুরো জটিল আয়নটার চার্জ কত হবে? 4-। তাহলে কতগুলো পটাশিয়াম লাগবে? চারটা। এই যে আমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইড। বুঝতে পারলাম? তাহলে পটাশিয়াম ফেরিসায়ানাইডের ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করো। ফেরি, ফেরি শব্দটা আসছে তোমার ফেরিক থেকে। তার মানে এখানে অবশ্যই আয়রনের কিন্তু 3+ অবস্থাটা বিদ্যমান। তার মানে তুমি যদি আবার এখানে চিন্তা করে দেখো, জটিল আয়নটা কিরকম হবে? এরকম। তাহলে আয়রন যদি হয় 3+, সায়ানাইড তো -1 করে, তাহলে কত আসবে এখানে? আলটিমেটলি 3- আসবে। তাহলে পটাশিয়াম কয়টা লাগবে? তিনটা, রাইট? আমরা কিন্তু ফেরিসায়ানাইড নিয়ে আলোচনা করতে বলছে, তার মানে আমাদের দেখতে হবে এইটা। তাহলে খেয়াল করে দেখো, জটিল আয়নটা হচ্ছে 3-, আর পটাশিয়াম এখানে তিনটা প্লাস, তাই তো? +1 করে তিনটা, তাহলে কতগুলো আয়নিক বন্ধন তৈরি হবে আমাকে বলো তো? একটা পটাশিয়াম একটা বন্ধন তৈরি করে, দুইটা করে দুইটা বন্ধন, এবং তিনটা করবে তিনটা বন্ধন। তার মানে এখানে আয়নিক বন্ধন তৈরি হয় তিনটা। বুঝতে পারলাম? আচ্ছা, এই প্রশ্ন আমি যদি এখন জটিল আয়নটার কাঠামো একটু দেখাইতে চাই, তাহলে দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু বা কেন্দ্রীয় আয়নটাকে Fe3+, তার সাথে সায়ানাইড গুলো এসে সুন্দর মতো ভাবে সমযোজী বন্ধন তৈরি করতেছে, তাই না? 6 দিক থেকে 6টা সমযোজী বন্ধন তৈরি করে। কেন সমযোজী বন্ধন তৈরি করবে? কারণ সায়ানাইডের মাথায় কি আছে? ওই নাইট্রোজেনের যে মুক্ত জোড়টা আছে না, সেটা, রাইট? C≡N, এরকম ভাবে সায়ানাইড আয়নটা থাকে। সো এখানে এই নাইট্রোজেনের যে মুক্ত জোড়টা থাকে, সেটা কিন্তু আলটিমেটলি এখানে পাস করে যায়। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা কয়টা হচ্ছে? 6টা। কারণ 6টা এখানে লিগ্যান্ড আছে, সবাই হচ্ছে এখানে মনোডেন্টেড লিগ্যান্ড, একটা করে মুক্তচোর দেয়। আচ্ছা, এই সিএন এর মাঝখানে আবার কতগুলো সমযোজী বন্ধন আছে বলতো? 1 2 3। সিএন এরকম কয়টা আছে? 6টা। তাহলে 3 6 কত আসবে? 18। তাহলে এখানে সমযোজী বন্ধন হচ্ছে 18টা আছে। ওকে,
3 × 6 18। তাহলে মোট বন্ধন কত হবে, যোগ করো। 3 এ 6 9, 27। যোগ করলে আসবে আমাদের 27। ওকে, মোট বন্ধন যদি গুনতে বলে তুমি তাহলে 27 বলবা। ওকে, তাহলে আশা করি ভাই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে, জাস্ট তুমি এখানে সংখ্যাগুলো লিখলে কিন্তু চলবে। আচ্ছা, এখন আসা হচ্ছে পরেরটায়। সেটা বলছে কি, এই যে জটিল যৌগটা দেওয়া আছে এর মধ্যে কতগুলো বন্ধন তৈরি হয়। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু আগে আমরা যেরকম ফেরিস আয়নটা পড়লাম সেরকম অনেকটা। এখানে তোমার কিরকম হচ্ছে, এখানে কিন্তু অপশনটা একটু মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে, এটা কিন্তু সিও না, এটা হবে কোবাল্ট। কোবাল্ট হেক্সামিন ক্লোরাইড, তাই তো? হেক্সামিন ক্লোরাইড। তাহলে খেয়াল করে দেখো, ক্লোরিন যেহেতু এখানে 3টা আছে, তাহলে ভিতরে চার্জটা কত হবে, 3+, তাই না? ক্লোরিন তো মাইনাস করে, তাহলে ক্লোরিন 3টা মিলে 3-, তাহলে ভিতরের যে জটিল আয়নটা আছে সেটা হচ্ছে 3+। অ্যামোনিয়ার তো কোনো চার্জ হয় না, তাহলে কোবাল্টের চার্জ কত, 3+। ওকে, এরকম বিষয়টা। তাহলে এখন খেয়াল করে দেখো, এই পুরো জটিল আয়নটার সাথে 3টা ক্লোরিন পরমাণুর যে আয়ন, ক্লোরাইড আয়ন, তারা হচ্ছে আয়নিক বন্ধন তৈরি করলো। তাহলে আয়নিক বন্ধন কয়টা হইলো, 3টা, রাইট? আচ্ছা, পরে আসা হচ্ছে এই জিনিসটা দেখতে কিরকম হয় আগেরটার মতো। তুমি চিন্তা করো যে কোবাল্ট 3+, তার কাছে হচ্ছে অ্যামোনিয়া গুলো তার মুক্ত জোড়কে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দান করে। তাহলে সন্নিবেশ বন্ধন কয়টা হবে, 6টা অ্যামোনিয়া হচ্ছে একটা একটা করে মোট 6 জোড়, 6টা মুক্ত জোড় দেয়। তার মানে এখানে সন্নিবেশ বন্ধন হবে 6টা। আর দেখো অ্যামোনিয়ার যে স্ট্রাকচার, সেখানে কিন্তু আমরা দেখছিলাম অ্যামোনিয়া দেখতে হয় এমন। তার মানে এখানে 3টা সমযোজী বন্ধন আছে। বাট অ্যামোনিয়া অণু আছে আবার 6টা। তাহলে কত হবে, 318টা সমযোজী বন্ধন। 3 × 6 18। তাহলে যোগ করে দিলে এটা কত পাবা, 27। এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? তাহলে উত্তর হচ্ছে কেন অপশন এ। আচ্ছা, চলো আমরা আগাই। ডাইক্রোমেটের দ্বি অ্যানায়নের বন্ধন সমূহের প্রকৃতি কিরকম। তাহলে এই জন্য অবশ্যই আমাদের ডাইক্রোমেটের দ্বি অ্যানায়নের গাঠনিক সংকেতটা কিরকম সেটা জানা দরকার। এটা কোত্থেকে আসে জানো, এটা আসছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, K2Cr2O7। তুমি যদি এখান থেকে পটাশিয়াম গুলোকে সরাই দাও, তাহলে আলটিমেটলি কি পাবা, Cr2O7 2-। তাই না? এটাই হচ্ছে আমাদের সেই ডাইক্রোমেট, তার দ্বি অ্যানায়ন। এখন তোমার এটা কিন্তু জানতে হবে গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত যদি না জানো তাহলে এই বন্ধনে তুমি উত্তর করতে পারবে না, বা এই বন্ধনে তুমি সংখ্যাই বের করতে পারবে না। দেখো কিরকম হয় জিনিসটা, তাহলে সিআর, এখানে একটা অক্সিজেন, এখানে একটা সিআর, এখানে হচ্ছে আবার অক্সিজেন ডাবল বন্ড করে থাকে, রাইট? তাহলে 5টা হয়ে গেল। এখানে হচ্ছে একটা অক্সাইড, এখানে একটা অক্সাইড 2-। ওকে, তাহলে ক্রোমিয়াম এখানে 6টা হাত, মানে ক্রোমিয়াম কিন্তু 6+ অবস্থায় থাকে, রাইট? ওটা আমাদের জানার দরকার নেই খুব একটা। আচ্ছা, তাহলে এখানে একটু আসো, যে কি বলা হয়েছে, আমাদের বন্ধনগুলো গুনতে গুনতে বলা হয়েছে। আচ্ছা, ক্রোমিয়াম অক্সিজেনের কতগুলো বন্ধন আছে একটু গুনে দেখি তো আমরা। ক্রোমিয়াম অক্সিজেন, এখানে দেখো, এখানে একটা, দুই, এখানে 3টা, আচ্ছা এখানে 4টা, 5টা, 6টা। তাহলে ক্রোমিয়াম অক্সিজেন বন্ধন হচ্ছে 6টা। ওকে, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে যেটা আছে এটা তো ক্রোমিয়াম অক্সিজেন বন্ধন, তাই না? রাইট? হ্যাঁ, আমাদের মনে হতে পারে এটাও ক্রোমিয়াম অক্সিজেন বন্ধন, বাট এটা কিন্তু আসলে ক্রোমিয়াম অক্সিজেন বন্ধন হবে না। বরঞ্চ এই পুরোটাকে আমরা একসাথে বলি হচ্ছে ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম বন্ধন। এখন আমি কেমনে বুঝবো ভাই এটা ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম বন্ধন হবে? তুমি যদি একটু অপশনের দিকে তাকাও, দেখো অপশন নাম্বার ই, সেটার মধ্যে কিন্তু অলরেডি ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়ামের কথা বলা আছে। তার মানে এটাকে আমরা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে চিন্তা করব। এদের বাইরের অক্সিজেন গুলোকে আমরা ক্রোমিয়াম অক্সিজেন বন্ধনের মতো চিন্তা করব। সো ক্রোমিয়াম অক্সিজেন বন্ধন কিন্তু 6টাই হবে। আবার ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম এই বন্ধন হবে একটা। তাহলে উত্তর হচ্ছে অপশন ই। বুঝতে পারলাম? আচ্ছা, আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। চলো আগাই। কি বলছে, নিচের অক্সের সমূহের মধ্যে কোনটির বন্ধন সমযোজী হবে। মনে রাখতে হবে, যেটা কিন্তু আমরা আগেও বলছিলাম, যে আয়নি যৌগগুলো কিভাবে তৈরি হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা। ক্যাটায়ন তৈরি করবে ধাতু এবং অ্যানায়ন তৈরি করবে অধাতু। তার মানে ধাতু এবং অধাতু মিলে অলওয়েজ কি করে, আয়নিক যৌগ তৈরি করে বা আয়নিক বন্ধন তৈরি করে। আচ্ছা, আর সমযোজী বন্ধন কিভাবে তৈরি হবে, ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে। মেনলি এটা অধাতু এবং অধাতু মিলে এই শেয়ারিং এর কাজটা করে, রাইট? অর্থাৎ তুমি যেখানে অধাতু এবং অধাতু পাবা সেটাই হচ্ছে সমযোজী বন্ধন হবে।
তাই না? ধাতু পাইলে কিন্তু সমযোজী হওয়ার কোনো চান্স নাই। একটু ক্লিয়ার হইতে পারলাম ভাইয়া? আচ্ছা দেখো, সোডিয়াম ধাতু মানে বাদ, এটা আয়নিক বন্ধন। অ্যালুমিনিয়াম ধাতু মানে বাদ, যদি এটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য আছে। পরে দেখবো। সিলিকন দেখো অধাতু, অক্সিজেন কিন্তু নিজেও অধাতু, তার মানে এইটা কিন্তু উত্তর হবে। আয়রন দেখো এটা কিন্তু ধাতু, তার মানে এটাও বাদ। উত্তর হচ্ছে অপশন সি। এভাবে তুমি কিন্তু খুব ইজিলি চাইলে সমযোজী বৈশিষ্ট্য বা সমযোজী বন্ধন কোনটা সেটা তুমি ফিগার আউট করতে পারবা। চলো আগাই। কি বলা হয়েছে দেখো যে নিচের বন্ধন সমূহের মধ্যে কোনটি শূন্য বন্ধন ক্রমের। এখন আমরা তো ভাই বন্ধন ক্রম সম্পর্কে জানি না, তাই না? কেন জানি না? কারণ আমাদের বইয়ের মধ্যে বা আমাদের সিলেবাসের মধ্যে মলিকুলার অরবিটাল থিওরি, মট মট নিয়ে কোনো আলোচনা নাই, রাইট? সো মটের থিওরিগুলো যদি আমাদের পড়া থাকে, আমরা কিন্তু খুব ইজিলি বন্ধন ক্রমটা বের করে ফেলতে পারবো। ওকে। আচ্ছা, তো যেহেতু আমাদের পড়া নাই, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমরা জাস্ট এখান থেকে একটা শর্ট ট্রিক্স শিখবো, যে শূন্য বন্ধনক্রম বলতে আসলে সেই সব বন্ধনকে বোঝায় যেগুলো আসলে এক্সিস্ট করে না। শেষ। তাহলে এই শূন্য বন্ধনক্রম মানে কি? এই বন্ড এক্সিস্ট করবে না। খুব ইজি জিনিস। খেয়াল করে দেখো, F2 এটাকে এক্সিস্ট করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। ঠিক আছে। ফ্লোরিন গুলো কিন্তু দ্বিপরমাণুক হয়, দুটো পরমাণু একসাথে মিলে একটা অণু তৈরি করতে পারে। N2 সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। নাইট্রোজেন এরকম হতে পারে। HF তো অবশ্যই সম্ভব। বাট হিলিয়াম 2 এইটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, এটা আমরা মর থেকে জানতে পারি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু এক পরমাণুক হয়, দ্বিপরমাণুক হবে না। তার মানে হিলিয়াম 2 এটাও সম্ভব না। তারপর হচ্ছে নিয়ন 2 এগুলো কিন্তু সম্ভব না। কোনটা সম্ভব? হিলিয়াম, নিয়ন, এরা হচ্ছে একটা পরমাণু মিলিয়ে হচ্ছে আমরা সেটাকে অণু বলতে পারি। তাহলে উত্তর উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে শূন্য বন্ধনক্রম কিন্তু ফিগার করা খুবই ইজি। আমরা দেখব কোনটা সম্ভব না, যেটা সম্ভব না সেটাই হচ্ছে উত্তর। চলো আগাই। আচ্ছা, কোন বন্ধনটি গঠনের কারণে পানিতে চিনি দ্রবীভূত হয়? এখন দেখো, পানিকে কিন্তু আমরা একটা সার্বজনীন দ্রাবক বলি। ঠিক আছে, কেন? কারণ পানি নিজে হচ্ছে একটা পোলার সমযোজী যৌগ, তাই না? তো আমরা যে পানির গঠনটা জানি, বি আকৃতির, যেটা আমরা অলরেডি পড়ছি বা একাডেমিকে জানি, এখানে কি হয়, ডেল্টা নেগেটিভ আর এখানে ডেল্টা পজিটিভ হয়, তাই না? পোলারিটি পোলারিটি কাহিনী আমরা কিন্তু নেক্সট ক্লাসে পড়বো, সমস্যা নেই। তাহলে এখানে দেখো, এটা কিন্তু অটোমেটিক কি হয়ে গেল, পোলার হয়ে গেল। কারণ পোলারিটি এখানে তৈরি হয় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, রাইট? এবং দেখো এখানে কিন্তু ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে, তাই তো? তার মানে এটা কিন্তু একটা সমযোজী যৌগ। যেহেতু সে সমযোজী যৌগ, সে হচ্ছে অপর যেসব পোলার সমযোজী যৌগ আছে তাদেরকে দ্রবীভূত করতে পারবে, তাই না? তো তার মধ্যে কিন্তু অপর পোলার যে কোনো সমযোজী যৌগ, যেমন ধরো HF, HCl, এগুলা কিন্তু দ্রবীভূত করা সম্ভব। আবার যার মধ্যে, তার মধ্যে যেহেতু পোলারিটি আছে, প্লাস মাইনাসের প্রান্ত আছে, সে সেগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নকে আকর্ষণ করে নিচের মধ্যে আটকে ফেলতে পারে। তার মানে এখানে কিন্তু আয়নিক যৌগ দ্রবীভূত করা সম্ভব, রাইট? যেমন ধরো NaCl, দেখো সোডিয়ামের মাথায় কি আছে, প্লাস চার্জ, আর ক্লোরিনের মাথায় আছে মাইনাস চার্জ। এই প্লাস চার্জটা এই অক্সিজেন ডেল্টা মাইনাস দ্বারা আকৃষ্ট হয়, এই মাইনাস চার্জটা হচ্ছে হাইড্রোজেন ডেল্টা প্লাস দ্বারা আকৃষ্ট হয়, যার ফলে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, তাই তো, লবণ হচ্ছে পানিতে খুব ইজিলি মিশতে পারে। ওকে। এখন বিষয় হচ্ছে তাহলে চিনি কি পানিতে মিশতে পারে? একটু খেয়াল করে দেখি চিনির সংকেত কি হবে। সুগার, সুগারের সংকেত হচ্ছে C12H22O11। এখানে কিন্তু কোনো পোলারিটি তৈরি হয় না, বুঝতে পারছো? দেখো, রাইট, এটা কিন্তু একটা সমযোজী যৌগ, অবশ্যই এখানে কি হবে, ইলেকট্রনের শেয়ার হবে, বাট এখানে কিন্তু কোনো পোলারিটি তৈরি হয় না। তাহলে একটু খেয়াল করে দেখি, যৌগ যদি সমযোজী হয় তাইলেই যে দ্রবীভূত হবে এমন কোনো কথা নাই, কারণ পানির মধ্যে কি আছে, পোলারিটি আছে। তার মানে অবশ্যই সেই সমযোজী যৌগ কি 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 হইতে হবে, পোলার হইতে হবে। বাট দেখলাম কি, সুগার হচ্ছে সমযোজী হওয়া সত্ত্বেও সেটা কিন্তু পোলার না। তাহলে তো সুগারের দ্রবীভূত হওয়ার কথা না। এক বিষয় হচ্ছে কেন দ্রবীভূত হয়, কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ওকে। আন্তঃআণবিক বন্ধন, যেখানে কি হবে, একটা অণুর হাইড্রোজেন অপর অণুর ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন, এই তিনটার মধ্যে যে কোনো একটার সাথে বন্ধন তৈরি করতে পারে। এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। ওকে। তো এখানে মেনলি কি হয়, এখানে এই যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে, এই হাইড্রোজেন পরমাণুগুলো অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। আবার এই অক্সিজেন পরমাণুগুলো হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এই বন্ধন তৈরি হওয়া মানে কি, সুগারটা হচ্ছে পানির অণুর মধ্যে ট্র্যাপ হয়ে যাবে, যার ফলে সুগারটা পানির মধ্যে দ্রবীভূত হবে। তাহলে এখানে উত্তর কিন্তু হাইড্রোজেন বন্ধন। বুঝতে পারলাম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, চলো আমরা আগাই আজকের দিনে। লাস্ট প্রশ্ন, যে এখানে চারটা যৌগ দিছে, HF, H2O, NH3 এবং CH4, এদের
স্ফুটনাঙ্কের উচ্চক্রম দেখাইতে বলছে। এখন মনে রাখতে হবে যে সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু আন্তঃআণবিক বন্ধনের উপর অনেক বেশি নির্ভরশীল। আমি দেখবো এখানে আন্তঃআণবিক বন্ধন কয়টা আছে এবং কিরকম আছে। খেয়াল করে দেখো, আমরা যেটা বলছিলাম যে এখানে আন্তঃআণবিক বন্ধনের মধ্যে কোন বন্ধনটা কাজ করবে? হাইড্রোজেন বন্ধন। সো হাইড্রোজেন বন্ধন কিভাবে কাজ করে? একটা অণুর হাইড্রোজেন এবং অপর অণুর হয় ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন, ওকে, ছোট আকারের উচ্চতর ঋণাত্মক মৌল হয় নরমালি। সেটা ফ্লোরিনও হইতে পারে, অক্সিজেনও হইতে পারে, নাইট্রোজেনও হইতে পারে। এদের মধ্যে মেনলি আন্তঃআণবিক বন্ধন তৈরি হয়। একটু খেয়াল করে দেখো তো, যে এইচএফ এর মধ্যে কি এফওএন এর একটা আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে তারা হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এইচ টু এর মধ্যে কি আছে? আছে। এনএইচ থ্রি এর মধ্যে কি আছে? আছে। সিএইচ ফোর এর মধ্যে কি আছে? নাই। তাহলে আমরা কিন্তু সিএইচ ফোর এর হিসাবটা বাদ দিয়ে দিলাম। সিএইচ ফোর এর স্ফুটনাঙ্ক কিন্তু সবার চেয়ে কম হবে। বুঝতে পারলাম? তাহলে দেখো তো, আমরা অলরেডি কিন্তু দুইটা অপশন এলিমিনেট করে ফেলতে পারলাম, এইটা এবং এইটা। তার মানে হয় উত্তর হবে এ অথবা উত্তর হবে হচ্ছে ডি। এরপর আসো, খেয়াল করে দেখি যে এখানে হাইড্রোজেনের সাথে এই যে ফনের যে পরমাণুগুলো বন্ধন তৈরি করে, তাদের মধ্যে সবচেয়ে স্ট্রং বন্ধন তৈরি করবে হচ্ছে ফ্লোরিন, দেন অক্সিজেন, এবং লাস্টে হচ্ছে আমাদের নাইট্রোজেন। তাহলে ভাঙতে সবচেয়ে বেশি কষ্ট কোথায় করা লাগবে? এইচএফ বন্ধনের ক্ষেত্রে। তারপর হচ্ছে এইচও, তারপর হচ্ছে আমাদের এইচএন। তাহলে আমাদের সেই যুক্তি মতে সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক কার আসা উচিত? এইচএফ এর আসা উচিত। তারপর হচ্ছে এইচ টু ওর আসা উচিত, দেন হচ্ছে আমাদের এনএইচ থ্রি আসা উচিত। তার মানে উত্তর কিন্তু অপশন এ হওয়া উচিত ছিল, বাট উত্তর না, অপশন এ হবে না। কেন? কারণ একটু খেয়াল করে দেখি, এইচএফ কিন্তু তার আশেপাশে মাত্র দুইটা অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, রাইট? এনএইচ থ্রি কিন্তু কি করতে পারে? তার আশেপাশে অণুগুলোর সাথে মাত্র একটা বন্ধন তৈরি করতে পারে। বুঝতে পারলাম? আচ্ছা, বাট পানি কি করতে পারে? তার আশেপাশে চারটা অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। ওকে, কিভাবে করতে পারে দেখো। এই হাইড্রোজেন হচ্ছে পাশে একটা ফ্লোরিনের সাথে এরকম হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এই ফ্লোরিন হচ্ছে পাশে একটা হাইড্রোজেনের সাথে এরকম হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। বাট এনএইচ থ্রি ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে বলে নাইট্রোজেনই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। পানির ক্ষেত্রে দেখো, অক্সিজেনের দুইটা লোন পেয়ার, অক্সিজেন হচ্ছে দুইটা আমাদের হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। আর এই দুইটা হাইড্রোজেন অপর যে অক্সিজেন গুলো আছে তাদের সাথে মিলে একটা একটা করে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তাহলে এখানে কিন্তু আলটিমেটলি চারটা হাইড্রোজেন বন্ধন হয়ে গেল। যে যত বেশি বন্ধন তৈরি করে, তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু তত বেশি হয়ে যায়। বুঝতে পারছো? তার মানে এই যুক্তি মতে যেহেতু এইচ টু ও সবচেয়ে বেশি বন্ধন তৈরি করে, সো এইচ টু এর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হয়। দেন হচ্ছে এইচ এফ, তারপর হচ্ছে আমাদের এনএইচ থ্রি, এবং লাস্টে হচ্ছে আমাদের সিএইচ ফোর। এইটা হচ্ছে আমাদের সেই ক্রমটা। তুমি যদি উল্টায় ফেলো, তাহলে কোনটার সাথে মিলে দেখো? অপশন ডি। বুঝতে পারলা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা রিসেন্টলি আমাদের একটা অ্যাডমিশন টেস্টে আসছে। সো এটা কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন বুঝতে পারলা। কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।